বাদ হচ্ছে নির্বাচনে পোস্টার ব্যবহার, আচরণবিধি চূড়ান্ত, সীমানা নির্ধারণ আগামী সপ্তাহে। নির্দেশনা অনুযায়ী ভোটে কাজ করবে সেনাবাহিনী। ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন অব্যাহত। দক্ষিণে জনভোগান্তি বিবেচনায় চুপ থাকার পরিস্থিতি নেই, হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের। ঐকমত্য কমিশনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা। বর্ধিত ইলেকট্রাল কলেজ ভোট চায় অধিকাংশ দল, গোপন ব্যালট নিয়ে মতপার্থক্য। জঙ্গি বিরোধী অভিযানের নামে ২৫০ জনকে গুম করা হয়, ব্রিফিংয়ে কমিশন। শেখ হাসিনার আদালত অবমাননা মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ। ইরানের পারমাণবিক চুল্লিতে হামলার পাল্টা জবাব। তেল আবিব জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা, আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। I have ideas as to what to do, but I haven't made a final. I like to make the final decision 1 second before it's due, because things change. স্বাগত এখন বিকেলে। আপনাদের সাথে পুরো আয়োজনে আছি তানজিম শাফিন। নির্বাচনী প্রচারণায় বাদ যাচ্ছে পোস্টারের ব্যবহার, থাকবে বিলবোর্ড। নানা পরিবর্তন এনে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করল কমিশন। বিধিমালা লঙ্ঘন করলে ৬ মাসের কারাদণ্ড ও ১.৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এদিকে আগামী সপ্তাহের মধ্যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করা হবে। দুপুরে নির্বাচন ভবনে কমিশনের ৭ম সভা শেষে এই কথা জানান ইসি সানাউল্লাহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রচারণায় প্রার্থীদের একগুচ্ছ বিধিনিষেধ মানতে হয়। দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন ২০১২ এবং নির্বাচনী আচরণ বিধিমালার অধীনে পোস্টার ব্যবহারের নিয়মাবলী ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হল, নির্বাচনী প্রচারণায় পোস্টার নির্দিষ্ট আকারে কোনো সরকারি বা বেসরকারি ভবনে লাগানো যাবে না। কিন্তু এসব নিয়মকানুন লঙ্ঘনের অসংখ্য প্রমাণ রয়েছে বিগত আমলগুলোতে। সে বিষয়টি মাথায় রেখে ঐকমত্য কমিশনের প্রস্তাবনার প্রেক্ষিতে স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এই প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না, তবে ব্যবহার করা যাবে বিলবোর্ড। এছাড়াও বেশ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দলগুলো ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে ইসি। বৃহস্পতিবার নির্বাচন ভবনে বর্তমান কমিশনের ৭ম সভায় আলোচিত হয় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে। সভা শেষে ইসি সানাউল্লাহ জানান, প্রচারণায় পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহার বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নিয়মকানুন যুক্ত করা হয়েছে। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন, সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। এ সময় ইসি সানাউল্লাহ বলেন, বৈঠকে নির্বাচন আচরণ বিধিমালা চূড়ান্ত হলেও আরপিও সংশোধন সাপেক্ষে এটি পরিবর্ধন হতে পারে। আরপিওর সংশোধনের বিষয় আছে, আবার রাজনৈতিক কনসেনসাসের ভিত্তিতে যদি কিছু সংশোধন হয় সেটাও করতে হতে পারে। এছাড়াও সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আগামী সপ্তাহে শেষ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সেনাবাহিনীর কাছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা আসেনি। সরকার যখনই নির্দেশনা দেবে সে অনুযায়ী কাজ করবে সেনাবাহিনী। দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী গত ৩ সপ্তাহে ৫৬টি অবৈধ অস্ত্র, ৯৯০ রাউন্ড গোলাবারুদ এবং আগস্ট থেকে এখন পর্যন্ত ৯,৬৬৭টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বলে জানানো হয়। পাশাপাশি গেল ৩ সপ্তাহে ৪৫২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সারা দেশে শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা। দেশে মব ভায়োলেন্স অনেকটা কমে এসেছে, এর বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। মাদকের বিরুদ্ধে অভিযানে গত ৩ সপ্তাহে ৪৫২ জন মাদক ব্যবসায়ী এবং আগস্ট হতে এ পর্যন্ত মাদকের সাথে সংশ্লিষ্ট ৫,৪৭৬ জনকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা
অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে, যার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও নিরাপত্তা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষয়ক্ষতি, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। ঈদের বিরতির পর টানা পঞ্চম দিনের মতো বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করছেন তার সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এ সময় তারা স্লোগানের মাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন। এদিকে আন্দোলনের কারণে নগর ভবনের সকল কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এর দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন ইশরাক সমর্থকরা। এ সময় ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও কামনা করেন তারা। এদিকে ইশরাক ইস্যুতে চলমান আন্দোলনে দক্ষিণ সিটির নাগরিক সেবা ব্যাহত হচ্ছে জানিয়ে আর চুপ থাকার পরিস্থিতি নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে কথা বলেন তিনি। এই সময় তিনি বলেন, কিছু এলাকার প্রতি বিগত সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নয়ন হয়নি। এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের পার্টটা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল কলেজ ও গোপন ব্যালটের পক্ষে মত দিয়েছে জামায়াত, এবি পার্টি, গণসংহতি অধিকার পরিষদের মতো অধিকাংশ দল। তবে এ নিয়ে ভিন্ন মত আছে বিএনপির। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে ওয়েস্টমিনিস্টার সরকার ব্যবস্থা বিদ্যমান আছে। রাষ্ট্রপতি শাসিত কিংবা ফেডারেল সরকার ব্যবস্থায় ইলেকটোরাল কলেজ পদ্ধতি প্রাসঙ্গিক হলেও এক্ষেত্রে ইলেকটোরাল কলেজ ও গোপন ব্যালট অপ্রয়োজনীয়। অন্যদিকে জামায়াত সহ অন্যান্য অধিকাংশ দল মনে করছে, রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থার পরিবর্তন হলে রাষ্ট্রপতির মর্যাদা বাড়ার পাশাপাশি প্রধানমন্ত্রীরও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনবে। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক নিয়ে ব্রিফ করছে রাজনৈতিক দলগুলো। সরাসরি চলে যাব সেখানে। সেখানে আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ আছেন। জাওয়াদের কাছে জাওয়াদ, জানাবেন যে আজ যে আলোচনা হলো সেখানে রাষ্ট্রপতি নির্বাচন এবং আগামী নির্বাচনের আচরণবিধি একদিকে নির্বাচন কমিশন থেকে এসেছে, তো সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে? শুনছেন নিশ্চয়ই। মূলত ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার যে বৈঠক সেটি চলমান আছে এবং মধ্যাহ্নভোজের আগ পর্যন্ত বৈঠক নিয়ে যেটি জানা গেল, অর্থাৎ মধ্যাহ্নভোজের এই মুহূর্তে জামায়াত সহ গণ অধিকার, গণসংহতির মতো দলগুলো এবং এবি পার্টির মতো দলগুলো তারা এসে যে বিষয়টি বলছে যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার ক্ষেত্রে ইলেকটোরাল কলেজের পক্ষে মূলত তারা মত দিয়েছেন এবং এছাড়া ইলেকটোরাল কলেজ ছাড়াও এই যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে যে সদস্যরা রয়েছে সেই সদস্যরা এর ভোট দিতে পারবেন এবং এই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ ছাড়াও ঐকমত্য কমিশন যে প্রস্তাবনা দিয়েছিল যে জেলা পরিষদ সমন্বয় কাউন্সিল এবং সিটি কর্পোরেশন সমন্বয় কাউন্সিল,
এখান থেকে অর্থাৎ জেলা পরিষদের সমন্বয় কাউন্সিল 64টি জেলা রয়েছে এবং 12টি সিটি কর্পোরেশন রয়েছে। সেই 12টি সিটি কর্পোরেশনের যে সদস্যরা মানে সমন্বয় যে কাউন্সিল, এই অর্থাৎ বর্ধিত অংশ যেটিকে বলা হচ্ছে, এই সদস্যদের ভোটে মানে পরোক্ষ ভোটে অর্থাৎ যেটি গোপন ভোটের কথা বলা হচ্ছে, সেই ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এই বিষয়ে আসলে ঐক্যমত পোষণ করেছে জামায়াত, এবি পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদের মতো একাধিক দল। কিন্তু বিএনপি এখানে তাদের একটা দ্বিমত দেখা দিচ্ছে। তারা যেটি বলছে যে উচ্চকক্ষে এবং নিম্নকক্ষে যেই 500 সদস্যের যে সদস্য, সেই 500 সদস্যের বর্তমান বিদ্যমান পরিস্থিতি যেভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয় সেইভাবেই আর কি তারা রাষ্ট্রপতি নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন। এবং সেইখানে তারা আসলে যে যুক্তি তুলে ধরছেন, তারা বলছেন যে ফেডারেল শাসন ব্যবস্থায় অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ভারতে যে ধরনের শাসন ব্যবস্থা আছে, সেই ধরনের শাসন ব্যবস্থায় এই ইলেকট্রাল কলেজ প্রয়োজনীয়তা বা একটা বিদ্যমান প্রক্রিয়ার মধ্যে আছে। কিন্তু বাংলাদেশে যেহেতু এককক্ষ বিশিষ্ট সংবিধান বিদ্যমান আছে এখন পর্যন্ত, সেই ক্ষেত্রে তারা এটিকে অপ্রয়োজনীয় মনে করছেন। এবং এছাড়াও আজকে মূলত যে ভোটারের সীমানা নির্ধারণ, সেই সীমানা নির্ধারণ নিয়ে আলোচ্যসূচিতে রয়েছে, যদিও সেই বিষয়ে এখন পর্যন্ত আলোচনা হয়নি। এবং এছাড়াও এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে, সেটি আলোচ্যসূচিতে ছিল, সেই বিষয়ে এখনও কথা হয়নি। কিন্তু শেষ বিকেলে অর্থাৎ এই যে 5টা বা 6টার দিকে রাজনৈতিক দলগুলো তাদের সবশেষ পরিস্থিতি জানাবে। সে সময় হয়তো জানা যাবে যে এই বিষয়গুলো আদৌ আজকে আলোচনা হয়েছে কিনা বা এর অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে ঐক্যমত্য কমিশনের বৈঠকের সবশেষ। যা নিশ্চয়ই বিকেলের পর আবারও আপনি আমাদের মাধ্যমে জানিয়ে দেবেন দর্শকদের রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া সম্পর্কে। জাওয়াদ মাহমুদ যুক্ত হয়েছিলেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে, জানাচ্ছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার বৈঠকের খবর। 1850টি গুমের অভিযোগ বিশ্লেষণ করে 253 জনকে গুমের অকাট্য প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত কমিশন জানিয়েছে, বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে দমননীতির অংশ হিসেবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। জঙ্গি দমনের নামে রাজনৈতিক ফায়দা হাসিলই উদ্দেশ্য ছিল। ডিসেম্বরের মধ্যেই প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার আশা করছে গুম সংক্রান্ত কমিশন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্ষমতা দীর্ঘায়িত করতে গত 15 বছরে 1800-র বেশি গুম করে আওয়ামী লীগ সরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে একই কায়দায় গুম করা হয়। ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর একের পর এক সব অভিযোগ উঠে আসে। গত বছরের অগাস্টে গুম কমিশন গঠনের পর তথ্য সংগ্রহ ও যাচাই বাছাই করেন কমিশনের সদস্যরা। তারা 1850টি অভিযোগ থেকে 253 জনের 3টি প্রধান বৈশিষ্ট্য পায়, যেখানে গুমের শিকার স্বজনদের জিডি, মামলা এবং তৎকালীন সংবাদের প্রমাণ পাওয়া যায়। গুম ফেরতের সময় রাষ্ট্রীয় সংস্থা তাদের হেফাজতে থাকার বিষয়টি স্বীকার করে নেয়। এছাড়া গুম ফেরত এই 253 জন ব্যক্তি কমিশনকে জানাতে পেরেছেন তাদের একে অপরের সঙ্গে দেখা হয়েছে এবং একই ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছেন। গুম কমিশন মনে করে, দেশের বিভিন্ন প্রান্তের মানুষ 1 দশকেরও বেশি সময় ধরে একে অপরের থেকে বিচ্ছিন্ন থেকেও অনেকটা একই অভিজ্ঞতার কথা বলেছেন। সকল ক্ষেত্রেই ভুক্তভোগীদের সন্ত্রাসী হিসাবে প্রচার করা হয়েছে, যা কখনোই কাকতালীয় হওয়া সম্ভব নয়। সবগুলো অভিযোগ বিশ্লেষণ করে কমিশন জানায়, গুমের শিকার ব্যক্তিদের 4 ধরনের পরিণতি হয়। তাদের হত্যা করা, বিচারের আগেই মিডিয়ার সামনে উপস্থাপন করে জঙ্গি তকমা দেয়া, সীমান্ত পাড়ি দিয়ে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়া এবং কিছু ক্ষেত্রে ছেড়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। গুম কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে গুম সংক্রান্ত কমিশনের প্রধান বলেন, জঙ্গিবাদের নাম করে ইসলামপন্থীদের গুম করা হয়েছে। এছাড়া দলীয় কোন্দলের কারণে গুম হয়েছেন নিজ দলের অনেকেই। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, যার ভিকটিম ছিল মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন সরকারি বেসরকারি পেশাজীবী তথা সাধারণ জনগণ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গুম কমিশনের সদস্যরা বলেন, সবচেয়ে বেশি গুমের অভিযোগ র্যাবের বিরুদ্ধে, তবে প্রাতিষ্ঠানিকভাবে ডিজিএফআই জড়িত নয়। এদিকে অপরাধীরা এখনও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসেন, তাই গুমের শিকার ব্যক্তিদের নিরাপত্তার কারণে জড়িতদের নাম প্রকাশ করা হচ্ছে না। তবে জড়িতদের অনেকের বিদেশ যাত্রা স্থগিত করা হয়েছে। আমাদের কাছে তথ্য আছে, আপনার এখনও তারা দে আর স্টিল ট্রমেটাইজড, দে আর স্টিল মেন্টালি ডিভাস্টেটেড। কথা বুঝছেন? এখনও যারা পারপিটেটার্স অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস, তারা এখনও ওদেরকে থ্রেট করতেছে এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে।
বিদেশ যাত্রায় স্থগিত রয়েছে, অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, যেই মামলাগুলো ইতিমধ্যে আইসিটিতে গেছে। ভিকটিমের নিরাপত্তা এবং সন্দিগ্ধ আসামি যাতে পালিয়ে না যায়, এই দুটি কারণকে বিবেচনায় রেখে সম্পূর্ণ জিনিসটা আমাদের পক্ষে চলমান অবস্থায় প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ভারত থেকে পুশিন করা ব্যক্তিরা গুমের শিকার কিনা তা যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এজেন্সিজ বা ইন্টেলিজেন্স এজেন্সিজ যারা জড়িত। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। এবারে ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। বুধবার রাতভর হামলার পর বৃহস্পতিবারও ইসরায়েল জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইরান। দেশটির পারমাণবিক চুল্লিতে হামলার শোধ নিতে এবার ইসরায়েলের লাগাতার ক্ষেপণাস্ত্র ছুটছে তেহরান। এতে ধ্বংস হয়েছে ইহুদি ভূখণ্ডের বেশ কয়েকটি বহুতল ভবন। ইরানের এমন হামলার কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতিতে ইরানে মার্কিন হামলার বিষয়ে অনুমোদন দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাহানারা ভূঁইয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বুধবার সারারাত হামলার পর এবার দিনেও ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্রের খেলা দেখাচ্ছে ইরান। তাদের এই হামলায় এরই মধ্যে তেল আবিবের বেশ কয়েকটি বহুতল ভবন ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বীরসেবা হাসপাতালও। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। এ ঘটনাকে গণহত্যা বলে দাবি করছে তেল আবিব। শুক্রবার থেকে এ পর্যন্ত প্রায় 400 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যার মধ্যে 40টি মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েল ভূখণ্ডে হামলা করতে সক্ষম হয়েছে। ইরানের হাতে ইসরায়েলের ধ্বংস দেখে তেহরান জুড়ে চলছে বিজয় উল্লাস। দেশটির পতাকা হাতে রাতভর আনন্দ র্যালি করে কয়েক হাজার ইরানি। সে সময় ইরানের ধর্মীয় শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আত্মসমর্পণ না করার সিদ্ধান্তে পূর্ণ সমর্থন জানায় তারা। ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত 24 ঘন্টায় তেহরানের ক্ষেপণাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে 3 বার হামলা চালায় দেশটি। হামলা করেছে ইরানের নিরাপত্তা সংস্থায়। এছাড়াও ইরানের আরাকে ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলা করেছে তেল আবিব। ইসরায়েলের পাশাপাশি ইরানে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, এরই মধ্যে এই বিষয়ে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মূলত ইরানের নিউক্লিয়ার পাওয়ার হাউস ফোর্ডোতে আঘাত করতে চান ট্রাম্প, যেখানে রয়েছে পারমাণবিক বোমা তৈরির বিপুল পরিমাণ ইউরেনিয়াম। I have ideas as to what to do, but I haven't made a final. I like to make the final decision 1 second before it's due, because things change. I mean, especially with war, things change with war. It can go from one extreme to the other. তবে ট্রাম্পের এই সিদ্ধান্তে বিরোধিতা করছেন খোদ মার্কিনরা। এরই মধ্যে ইরানে ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন তারা। I just think it's two unpredictable regimes fighting in the Middle East. And it's their war. It's not our war. It could potentially do an awful lot of damage. Oil prices could spike. Food prices around the world could spike. It's going to probably cause a recession. ইরান ও ইসরায়েলের উত্তেজনাকর এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন তার মুখপাত্র স্টিফেন দুজারিক। এছাড়াও শুক্রবার ইরান ইসরায়েল ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন হওয়ার কথা রয়েছে। রাশিয়া, ইরান, পাকিস্তান ও চীনের অনুরোধে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বৈঠক। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। আর মাত্র 10 থেকে 12 দিনের দূরপাল্লার ইরানি মিসাইল প্রতিহতের সক্ষমতা রয়েছে ইসরায়েলের। মার্কিন শীর্ষ কর্মকর্তার বরাতে এমন প্রতিবেদন ছেপেছে ওয়াল স্ট্রিট জার্নাল। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ঘাটতি পূরণের চেষ্টা করা হলেও যুক্তরাষ্ট্রের কাছে অ্যারো ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টরের মজুতও সীমিত। নাফিয়ারমান মন্নন জানাচ্ছেন বিস্তারিত। ইরানের ছোড়া একের পর এক মিসাইলের আঘাতে লণ্ডভণ্ড ইসরায়েল। আইডিএফ 80% মিসাইল প্রতিহতের দাবি করলেও সরেজমিনে মিলছে ভিন্ন তথ্য। ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানি বাড়ছে প্রতিনিয়ত। ইসরায়েলের 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম স্তম্ভ অ্যারো ডিফেন্স সিস্টেম। অথচ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর এখন শেষের পথে। আর মাত্র 10 থেকে 12 দিনের দূরপাল্লার ইরানি মিসাইল প্রতিহতের সক্ষমতা রয়েছে ইসরায়েলের। শীর্ষ মার্কিন কর্মকর্তার বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলের সংকট সম্পর্কে অবগত রয়েছে যুক্তরাষ্ট্র।
গেল কয়েক মাস ধরে তেল আবিবের ঘাটতি পূরণে কাজ করছে ওয়াশিংটন। যদিও যুক্তরাষ্ট্রের কাছে অ্যারো মিসাইলের ইন্টারসেপ্টরের মজুতও সীমিত। এর মধ্যে বর্তমান সংঘাত সংকটকে আরও ঘনীভূত করে তুলছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে শীঘ্রই সহায়তা না এলে বেছে বেছে মিসাইল প্রতিহত করতে হবে আইডিএফকে। যদিও মিসাইল ইন্টারসেপ্টর সংকটের বিষয়টি এড়িয়ে গেছে ইসরায়েল। স্বল্পমূল্যের ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোনকে ঠেকাতে ছোড়া প্রতিটি অ্যারো ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টরের খরচ $30 লাখ। The idea was to make it as cheap as possible in order to make a lot of them. And because of that, was some give on the requirements. The requirements didn't go all the way to 100%. So 80%, but sometimes it achieves 90%. দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য ইসরায়েলের রয়েছে অ্যারো 2 ও অ্যারো 3 সিস্টেম। শত্রুর মিসাইলকে বায়ুমণ্ডলের ভেতরে ধ্বংস করে অ্যারো 2। অন্যদিকে অ্যারো 3 কাজ করে বায়ুমণ্ডলের বাইরে অর্থাৎ মহাকাশী স্তরে, যেখানে পারমাণবিক বা রাসায়নিক ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র নিরাপদে ধ্বংস করা সম্ভব। নাফি আরমান মনন, এখন বিশ্ব। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসকে জাতীয় দিবস ঘোষণা করে সরকারি ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরদার ফারুকী। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, রোববার ক্যাবিনেট বৈঠকের পর প্রকাশিত হবে গেজেট। এ সময় প্রেস সচিব বলেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশে 5ই আগস্টকে টার্গেট করে 1 জুলাই থেকে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। সেই অনুভূতিটা আমাদের মধ্যে আছে, জাস্ট রিইনফোর্স করা সেটাকে। এবং এটার জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। এটার ডিক্লারেশনটা হবে সম্ভবত সোমবারে, রাইট? সোমবারে প্রেস উইং আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদের মাধ্যমে সারা দেশের মানুষকে জানানো হবে। আপাতত আমার বলবার এইটুকুই আছে। এবং 5ই আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি। সকালে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার। সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন জার্মান রাষ্ট্রদূত। এ সময় তাকে স্বাগত জানানো হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, অর্থবহ গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছে দলটি। বৈঠক শেষে ব্রিফিং করেন প্রচার বিভাগের সেক্রেটারি। তিনি জানান, ভবিষ্যৎ বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখবে জার্মানি। ফেয়ার ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে জামাত অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সেই সাথে করাপশন ফ্রি সোসাইটি, যে করাপশন বাংলাদেশের মানুষের জীবনকে বিধ্বস্ত করে দিচ্ছে, বাংলাদেশকে একটি করাপশন ফ্রি রাষ্ট্র, সমাজ এবং দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জামাত ইসলামী নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ এবং জার্মানির মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক যে কার্যক্রম, সে সম্পর্কে আমিরে জামাত এবং হিজ এক্সিলেন্সি এখানে তারা উভয়ই একমত হন। আগামী 48 ঘন্টার মধ্যে সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল করা না হলে রোববার অর্থ মন্ত্রণালয় ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে সচিবালয়ে আন্দোলনরত সরকারি কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকালে 11টার পর সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের আন্দোলনকারী কর্মচারীরা বাদামতলায় জমায়েত হন। সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের ভেতরে বিভিন্ন অংশ প্রদক্ষিণ শেষে 4 নম্বর ভবনের সামনে ব্লকেট কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। সেখানেই হয় সমাবেশ। এ সময় তারা অধ্যাদেশটি বাতিলের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে সমাবেশ থেকে দ্রুত অধ্যাদেশটি বাতিলে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে রোববারে নতুন কর্মসূচি ঘোষণা করে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এই কথা স্বীকৃতি দিতে পারেন যে আইনটি অবৈধ এবং নিবর্তনমূলক কালো আইন। কেন আপনারা টাইম কিল করছেন? কেন কেন আমাদের কর্মঘটা, এই রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্ম পরিবেশে বিঘ্ন ঘটিয়ে কেন সরকারের কাজকর্মের বাধা আপনারা সৃষ্টি করছেন? আপনারা এমন একটা কালো অধ্যাদেশ জারি করার চেষ্টা করেছেন
আপনাদেরকে হুঁশিয়ার এবং সাবধান করে বলতে চাই, যদি আপনারা এই অধ্যাদেশ বাতিল না করেন, আমরা আপনাদের পদত্যাগের আন্দোলনে বাধ্য হব। সাগর উত্তাল থাকায় মহেশখালীতে এলএনজি খালাস ব্যাহত হওয়ায় বন্দরনগরী চট্টগ্রামে গ্যাসের চরম সংকট তৈরি হয়েছে। বাসাবাড়ি, শিল্প কারখানা ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাসের চাপ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ফিলিং স্টেশনগুলোর সামনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। যদিও আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে প্রত্যাশা কর্ণফুলী গ্যাস বিতরণ কর্তৃপক্ষের। বিস্তারিত আরও জানাচ্ছেন হাজিরা শিউলি। একসময় জাতীয় গ্রিড থেকে গ্যাস পেলেও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম গ্যাসের জন্য পুরোপুরি মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের উপর নির্ভরশীল। ফলে ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগের টার্মিনাল বন্ধ হলে কিংবা বৈরী আবহাওয়ায় এলএনজি সরবরাহ বন্ধ থাকলে তীব্র গ্যাস সংকটে পড়ে চট্টগ্রাম। বিরূপ আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের সঙ্গে কার্গোবাহী জাহাজের সংযোগ দেওয়া যাচ্ছে না 2 দিন ধরে। এতে এলএনজি খালাস করতে না পারায় সোমবার থেকে কমতে শুরু করে গ্যাসের চাপ। ফলে নগরীর কাট্টলী, খুলশী, আগ্রাবাদ, হালিশহর সহ বিভিন্ন এলাকার শিল্প কারখানা ও বাসাবাড়িতে তৈরি হয়েছে গ্যাস সংকট। হঠাৎ গ্যাস না থাকায় বন্ধ রান্নাবান্না, যাতে চরম দুর্ভোগে নগরবাসী। অনেকেই প্রেসার কুকার, ইলেকট্রিক চুলায় বিকল্প ব্যবস্থায় রান্না করলেও কেউ কেউ বাধ্য হয়ে ভিড় করছেন হোটেলগুলোতে। সকালে থেকে গ্যাস নেই, তারপর এখন রাইস কুকারে রান্না টান্না করলাম। গ্যাস চলে যাওয়াতে অনেক কষ্টে পড়ে যায়, একটু অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তার মধ্যে যে ইলেকট্রিকের চুলা আর রাইস কুকার এগুলো করে তারপরে এগুলোতে রান্নাবান্না করতে হয় আর কি। এদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যানবাহন চালকদের। অনেক সমস্যা গ্যাসের, আজকে কোনো জায়গায় গ্যাস নেই। আমি টাইগার বাসের থেকে সাগরগাঁয়ে ঘুরে এখানে আসছি। এই গ্যাসের জন্য সময়টা গেছে যে এটার সময় মানে আজকের জন্য আমার জন্য নাই। কালকে রাত্রে বাসা ভাত রাঁধতে পারে না, আজকে সকালে 10টা বাজে সিরিয়াল দিছি, এখন কটা বাজে 1টা বেজে গেছে প্রায়। এই 3 ঘন্টাতে বসা আছি। তবে বৃহস্পতিবার দুপুর নাগাদ এলএনজিবাহী কার্গো জাহাজ ভাসমান টার্মিনালের পাশে ভিড়েছে। গ্যাস সরবরাহ শুরু হলে বিকেল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা কর্ণফুলী গ্যাস বিতরণ কর্তৃপক্ষের। ক্রাইসিসটা হওয়ার পর থেকে আমরা 170-60 মিলিয়ন গ্যাস এরকম পাচ্ছি। তা আমাদের প্রায় 100 মিলিয়নের মতো এখানে ঘাটতি আছে। বাসাবাড়িতেও কিছু কিছু সমস্যা হচ্ছে, কম বাসাবাড়িতে হচ্ছে, কিন্তু কোনো কোনো জায়গায় ইন্ডাস্ট্রিতে বেশি সমস্যা হচ্ছে। চট্টগ্রামে 300 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে বৃহস্পতিবার সরবরাহ করা হয় মাত্র 170 মিলিয়ন ঘনফুট গ্যাস। দীর্ঘদিন থেকে চট্টগ্রামে জাতীয় গ্রিড থেকে বিকল্প লাইনে গ্যাস সরবরাহের দাবি জানিয়ে আসছিল স্থানীয়রা। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। আবারও মাথাচাড়া দিয়ে উঠছে করোনা। যশোরে বাড়ছে আক্রান্তের সংখ্যা, ঘটছে মৃত্যু। গত বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এ নিয়ে করোনার দ্বিতীয় ধাপে যশোরে 2 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাতে যশোরের সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন যে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা কতটুকু বৃদ্ধি পেয়েছে, প্রশাসন শক্ত অবস্থানে গেছে কিনা এখনো? এক কথায় যদি বলা হয়, প্রশাসন এখনো কোনো শক্ত অবস্থানে যায়নি এবং আমরা দেখছি যে কয়েকজন কিছু মানুষ সংখ্যক মাস্ক পরছে, তাছাড়া খুব বেশি যে মাস্ক পরছে এটাও বলা যাবে না যে জনসমাগম সেটি রয়েছে। আমি এই হাসপাতালে দেখেছি যে গত 5 দিনে 3 জন যে রোগী সেটি শনাক্ত হয়েছে এবং এর মধ্যে 2 জন মৃত্যুবরণ করেছে। এই যে একজন মৃত্যুবরণ করেছে তার বাড়ি বাঘারপাড়া উপজেলার জহরপুর গ্রামে এবং আরেকজনের বাড়ি মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামে। র্যাপিড অ্যান্টিজেন যে টেস্ট, এই টেস্টের মাধ্যমে কিন্তু এই 2 জন শনাক্ত হয়েছে এবং একদম শেষ পর্যায়ে শনাক্ত হয়েছে। আর পিসিআর যে টেস্টটি রয়েছে, বিশেষ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই টেস্টটি হয়ে থাকে, কিট সংকটের কারণে কিন্তু সেই টেস্টটি আপাতত বন্ধ রয়েছে। আমরা জানতে পেরেছি যে হাসপাতাল যে কর্তৃপক্ষ রয়েছেন তারা যে কিটটি নিয়ে আসার জন্য যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি লিখেছেন। কিট আসলেই এই অবস্থার সংকটের যে সমাধান সেটি হবে। আর যে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে যে পিসিআর ল্যাবটি রয়েছে সেটি
পুরোপুরি প্রস্তুত রয়েছে। তারা বলছেন যে এই কিট আসলে পরীক্ষা শুরু হবে। তবে হাসপাতালে দেখছি যে রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। এই গতকাল একজন মারা যাওয়ার পরে আজকে একজন মারা যাওয়ার পরে কিন্তু হাসপাতাল কিছুটা নড়ে চড়ে বসেছে। তবে সরকারি যে হাসপাতালের যে চিকিৎসা ব্যবস্থা সেটি নিয়েও কিন্তু ত্রুটি রয়েছে। এই যে দুজন যারা মারা গিয়েছেন তারা কিন্তু বেসরকারি হাসপাতালে ছিলেন, তারপরে এখানে যে আইসিইউ রয়েছে সেখানে থাকা অবস্থায় কিন্তু মারা গিয়েছেন। এবং যে পরীক্ষার করা হয়েছে সেই পরীক্ষার একদম শেষ পর্যায়ে অর্থাৎ মারা যাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে তারা জানতে পেরেছেন যে করোনা আক্রান্ত হয়েছিল। তো সব মিলাই ছিল এখান থেকে আমার কাছে এই সর্বশেষ। যশোরের করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। র্যাব পরিচয়ে উত্তরায় চাঞ্চল্যকর কোটি টাকা ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মূল পরিকল্পনাকারী পুলিশেরই চাকরিচ্যুত একজন, আসে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সদস্য। এ ঘটনায় এখন পর্যন্ত 34 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। রকিবুল রাহাতের প্রতিবেদন। 14 জুন সকাল 9টা উত্তরার 13 নম্বর সেক্টর থেকে এজেন্ট ব্যাংকিংয়ের 1 কোটি 8 লাখ টাকা নিয়ে অফিসের দিকে যাবার সময় এমন বাধায় পড়ে দিকবিদিক ছুটতে থাকেন প্রতিষ্ঠানের কর্মীরা। বাইক রেখে দৌড়ে পালালেও র্যাবের পোশাকে থাকা ব্যক্তিরা টাকার ব্যাগসহ 3 জনকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলেন। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। অবশেষে ঘটনার 5 দিনের মাথায় মূল পরিকল্পনাকারী সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার জানান, ঘটনার মূল পরিকল্পনাকারী পুলিশের চাকরিচ্যুত একজন সদস্য। ডাকাতির ঘটনায় টাকা লুটের পর ভুক্তভোগীদের তুরাগ এলাকায় ফেলে রেখে চলে যায় তারা। তাদেরকে তারা ধাওয়া করে ধরে অলমোস্ট ছোট জায়গার মধ্যে ধাওয়া করে ধরে তাদের ব্যাগ, এই 4টি ব্যাগ নিয়ে যায় এবং 3 জনকেই তারা তাদের এই কালো যে হাইস মাইক্রোবাসটা এটাতে তুলে নিয়ে তারা তুরাগের 17 নম্বর সেক্টরের দিকে যায়। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এই চক্রের বিস্তারিত জানা যাবে বলেও আশা পুলিশের। যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, যারা আসামি, যারা 5 জন এই ঘটনা ডাকাতির ঘটনা জড়িত, তারাও কেউ এখন পর্যন্ত বলেনি যে তাদের অফিসের কোনো লোক এটার সাথে জড়িত বা কোনো তথ্য দিয়েছে। তো ভবিষ্যতে এই সম্পর্কে জানতে পারলে আমরা যার বিরুদ্ধেই এলিগেশন আসুক বা ইনভলভমেন্টের এভিডেন্স পেলে তাকে গ্রেপ্তার করব এবং আপনাদেরকেও ডেভেলপমেন্টটা জানাবো। বাকি টাকা উদ্ধারেরও চেষ্টা চলছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা দমনে কার্যক্রম অব্যাহত থাকার কথাও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। রকিবুল রাহাত, এখন, ঢাকা। ফেনীর ছাগলনাইয়া মটুয়া সীমান্ত দিয়ে 11 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার মধ্যরাতে পুশ ইন করা হয় তাদের। ফেনী ব্যাটালিয়নের যশপুর বিওপির নিয়মিত টহল দল সীমান্ত এলাকা মটুয়া থেকে শিশুসহ 11 জনকে আটক করে। আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাসাবাড়ির কাজ ছাড়াও অন্যান্য কাজের উদ্দেশ্যে চোরাইভাবে দালালের মাধ্যমে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশ করে। তাদের চিহ্নিত করে সীমান্ত পিলার 2191 দিয়ে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সুকৌশলে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ। আটকরা সকলেই বাংলাদেশের নাগরিক, যাদের বাড়ি ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা অঞ্চলে। প্রাথমিকভাবে তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। শেষ করব এখন বিকেল, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। ইশরাককে শপথ পড়ানোর দাবিতে আন্দোলন অব্যাহত। দক্ষিণে জনভোগান্তি বিবেচনায় চুপ থাকার পরিস্থিতি নেই, হুঁশিয়ারি উপদেষ্টা আসিফের। জঙ্গি ঐকমত্য কমিশনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা। বর্ধিত ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে অধিকাংশ দল মত, গোপনে ব্যালট নিয়ে মতপার্থক্য। জঙ্গি বিরোধী অভিযানের নামে 250 জনকে গুম করা হয়, ব্রিফিংয়ে কমিশন। শেখ হাসিনার আদালত অবমাননা মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ।
ইরানের পারমাণবিক চুল্লিতে হামলার পাল্টা জবাব, তেল আবিব জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা। আক্রমণের চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। I have ideas as to what to do, but I haven't made a final. I like to make the final decision 1 second before it's due, because things change. এ ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekon, আর ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/ekontv।